আবারও সামনে এলো পরকীয়ার জেরে দাম্পত্য জীবনে কলহ বিবাদের ঘটনা। কলকাতার ব্রহ্মপুর রাজধানীর বাসিন্দা পুনম গোপাল এমনটাই অভিযোগ করলেন তার স্বামী আর শঙ্কর গোপালের নামে। তিনি জানান, তার শ্বশুর আর রাজা গোপালের পুত্র আর শঙ্কর গোপালের সাথে তার বিবাহিত জীবন দীর্ঘ 24 বছরের। তার 22 বছরের ও 19 বছরের দুটি পুত্র সন্তানও রয়েছে। সম্প্রতি তার স্বামী পরকীয়ায় লিপ্ত হলে গত 1 সেপ্টেম্বর 2023-এ তাকে তার দুই পুত্র সমেত বাড়ি থেকে বের করে দেয়। এরপর তিনি আদালতের দ্বারস্থ হন। তার কেস বর্তমানে আদালতের বিচারাধীন। এমতো অবস্থায় গত 4 জুন 2024-এ তিনি তার বড় পুত্রকে নিয়ে বিশেষ কাগজ নিতে শ্বশুরবাড়ি গেলে সেখানে বিবাদের সম্মুখীন হন। এরপর তিনি রাজধানী থানায় অভিযোগ করতে গেলে সেখান থেকে বিশেষ সহযোগিতা পাননি। এরপরে হঠাৎ থানা থেকে 6 জুন সকালে ফোন আসায় তিনি সেখানে গেলে তাকে অ্যারেস্ট করা হয় বলে এমনটাই জানিয়ে তিনি অভিযোগ করেন ও এও জানান আদালত থেকে তিনি জামিন নেন। আমার নাম পুনম গোপাল। আমি বাঁশদ্রোণীর কেলে নিউ পার্কে আমার শ্বশুর বাড়ি। আমি থাকি ব্রহ্মপুর বাদামতলা। আমার বাদামতলা থাকেন কেন আপনার ওখানে শ্বশুর বাড়িতে? আমার 2023 সালের সেপ্টেম্বর মাসে আমার বর আমাকে আর দুই ছেলেকে ঘর থেকে বার করে দেয়। আর যেই জন্যে আমি থানায় এসে ওনাদের নামে এফআইআর করে, শ্বশুর বাড়ি বরের নামে, বর হলো আর শঙ্কর গোপাল, শ্বশুর হলো আর রাজা গোপাল, শাশুড়ি হলো সরস্বতী দেবী, ওনাদের নামে এফআইআর করে আমি আমার দিদার কাছে, বৃদ্ধ দিদা আমার এখানে আছে, বাবা মা আমার এখানে থাকে না, আমি দুই ছেলেকে নিয়ে ওনার বাড়িতে গিয়ে উঠি। এবার তখন থেকে আমার কেস ট্রায়ালে চলছিল। এবার কেস ট্রায়ালের টলার কালীন আমি আমার ছেলেদের অ্যাডমিশন হবে ডকুমেন্টসটা নিতে যখন আমার শ্বশুর বাড়িতে যাই, তখন আমি দেখি আমার বর অন্য মহিলার সাথে বেডরুমের মধ্যে আছে। কোনোভাবে লক খোলা হয় না। আমরা জোর জবরদস্তি করে যখন লক খুললাম তখন দেখলাম বেডরুমে দুজনেই। এবার এই জিনিসগুলো পুরো আমার শ্বশুরবাড়ির লোকেরা তার সহযোগিতাতে হয়েছে। এবার দিদিভাই কি বলবো, এবার আমি এখানে এসে আমি এফআইআর করে যাই, কিন্তু আমার এফআইআরটা রিসিভ করা হয় না। পরের দিন আমি যখন ছেলেদের অ্যাডমিশন করাতে যাই তখন আমাকে বারে বারে ফোন করে ডেকে আমি অ্যাডমিশনটা মাঝ রাস্তায় ফেলে যখন আসি, হঠাৎ করে আমাকে আইও আর বড়োবাবু বললেন কি আপনি অ্যারেস্ট হয়ে গেছেন, আপনার নামে কেস আছে। আর কেসটা যে আমি নাকি ওই মহিলার সাথে, যার নাম হলো রাখি হালদার, ওনার সাথে নাকি পুলিশ থানার মধ্যে মারপিট করে ওই জন্য আমাকে নাকি অ্যারেস্ট করা হচ্ছে। তার জন্য এবার আমার বেল দরকার। আমাকে যাদবপুরে নিয়ে যাওয়া হলো, আমার ফিঙ্গারপ্রিন্ট থেকে নিয়ে, ছবি থেকে নিয়ে, আমার ছেলেদের নাম, আমার বান্ধবীদের নাম, আমার বয়স্ক দিদার নাম, সবার নাম নেওয়া হয়েছে তার মাঝখানে। এবার বড়োবাবু আমাকে শাসালেন কি যতজন তোমার সাথে ছিল শ্বশুর বাড়ি যাওয়ার সময় তাদের যেন ঠ্যাং ভাঙা হবে। আমরা নাকি ব্রহ্মপুরের মহিলারা নাকি আমরা সবসময় ওই টার্গেটে থাকি যে শ্বশুর বাড়ি আর বরকে আমরা নাকি বদনাম করব। আমরা নাকি ওই চোখেই নাকি বরদেরকে দেখি। আমাকে যখন হঠাৎ করে আটকানো হয় তখন আমার বান্ধবীরা আমার সাথে ছিল। এবার আপনারা ওদের কাছেও একটু শুনুন যে ঘটনাটা পুরোটা কীভাবে ঘটলো আজকে সকালবেলা আমার বান্ধবীর একটা ফোন আসলো যে ও কলেজ যাচ্ছিল ছেলের অ্যাডমিশন করাতে। তখন ফোন করলো যে তাড়াতাড়ি আয়, আমাকে থানা থেকে ফোন এসছে। তা আমরা শোনার পর বললাম ঠিক আছে তুই পৌঁছা, আমরা আসছি। আমরা আসতে দেখলাম সাথে সাথে অফিসার ওকে একটা রুমে নিয়ে গিয়ে বন্ধ করে দিল আর আমাদের বের করে দিল। আমরা জিজ্ঞাসা করছি কী কারণে বন্ধ করা হয়েছে, তারা বলছে না, বলছে আপনি বাইরে যান, আপনাকে এখানে বসতে দেওয়া হয় না, ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। তো সেই বিক্ষোভে আমরা জিজ্ঞাসা করলাম অ্যারেস্টটা কিসের জন্য করা হয়েছে, বলছে এখানে একটা ঝামেলা সৃষ্টি হয়েছিল আপনার বান্ধবী আর তার হাজব্যান্ডের যে গার্লফ্রেন্ড ছিল ওরা ঝামেলা করেছে, সেই জন্য অ্যারেস্ট করা হয়েছে। তো আমরা বলছি আমার বান্ধবী তখন কলেজে ছিল, আমাদের সাথেই এসছে, তো এই ঝামেলাটা হলো কখন? তখন আমাদেরকে বাজেভাবে বার করে দেওয়া হয়েছে, বলছে আমাদের কোনো কথা শুনবো না, আপনারা যান, যা ইচ্ছা তাই করুন, অ্যারেস্ট হয়ে গেছে। তখন আমরা না পেরে লিখিত কিচ্ছু দেয়নি, আমাদের কোনো ওয়ারেন্টের কোনো লিখিত পেপার দেওয়া হয়নি। তখন আর না পেরে আমরা আমাদের নিজেদের যে লয়ার আছে তাদেরকে কল করি, তাদেরকে ডাকি, তখন তারা এসে এই জিনিসটাকে হ্যান্ডেল করে। সকাল 10:30 থেকে নিয়ে আজকে এখন 4-5টা বাজে, না খাওয়া না দাওয়া, এতটা মেন্টাল হ্যারেস করাচ্ছে। ইভেন তার হাজব্যান্ড এসে আমাদের থ্রেট দিচ্ছে যে মেরে দেবো, দেখে নেবো, গুন্ডা পাঠিয়ে দেবো, তোমরা এর মধ্যে ইনভলভ আছো তো এবার তোমাদেরও ছাড়বো না। এত রকমভাবে মেন্টাল টর্চার করা হচ্ছে যে আমরা নিজেরাই এখন ভয় পাচ্ছি যে কি করব বা কি করা যায়। তাই জন্য সাহায্য চাইছি আপনাদের কাছে।
আমার প্রশাসনের কাছে অনুরোধ হাত জোর করে যে বিষয়টাকে একটু দেখা উচিত, কেন একটা মেয়ে তার বাচ্চাকে নিয়ে 6 মাস ধরে সাফার করছে, টাকা পয়সার তো কোনো হেল্প পাচ্ছেই না, মেন্টালিও টর্চার হচ্ছে। আমরা বন্ধুরা তার পাশে দাঁড়িয়েছি বলে আমাদেরও মেন্টাল টর্চার, ইভেন ফিজিক্যাল টর্চার করা হচ্ছে। আমার আর কিছু কারোর কাছে কিছু চাওয়া নেই, আমি শুধু প্রশাসনের কাছে হাত জোর করে নিবেদন করছি এই কেসটা একটু দেখা হোক। আমরা মহিলারা এখনও সেফ না, আমরা এখনও অনেক জায়গায় কষ্টের মধ্যে জীবন কাটাচ্ছি। এটা কখনোই কাম্য না যে একটা মা বা ছেলে তার নিজের বাড়িতে গেছে ডকুমেন্টস নিতে, সেটা খুব শান্তিপ্রিয়ভাবে সে ডকুমেন্টসটা ওখান থেকে পেয়ে যাবে, এটাই আমরা আশা করে থাকি। তারপরে ওখানে একটা খুব বাজে একটা পরিস্থিতির শিকার হয়েছে আমার বান্ধবী। কালকে আমরা এখানে এসে একটা লিখিত দেওয়া হয়, কিন্তু আমাদের জানানো হয় এটা এখন রেজিস্টার হবে না। এখান থেকে ফোন যাবে, ফোন যাবার পরে জানানো হবে যে এখানে রেজিস্টার হবে কি না। তারপরে আজকে সকালবেলা আমার বান্ধবী যখন ওর ছেলেকে অ্যাডমিশন করাতে যায়, ওখান থেকে বারবার করে থানা থেকে ফোন করা হয় যে আপনি আসুন, তাড়াতাড়ি এখানে আসুন। উনি ভেবেছেন যে কালকে কোনো কাগজ নেই, হয়তো আমাদেরকে এগোচ্ছে। এখানে আসার পরেও জানতে পারে যে ও অ্যারেস্ট, কিন্তু কেন অ্যারেস্ট, কিসের জন্য অ্যারেস্ট, যখন আমরা এটা জিজ্ঞেস করতে যাই আমাদেরকে ওখান থেকে বার করে দেওয়া হয়। তারপরে এখানে বড়বাবু যিনি আছেন, যে পদে আছেন, উনি আলাদাভাবে ডেকে নিয়ে গিয়ে আমার বান্ধবীকে বলেছেন যে তোমরা সেদিনকে যারা যারা ছিলে সবার ঠ্যাং ভাঙবো। আমরা দেখুন আইনের কাছে আসি কেন, আমরা নিজেদের কি বলবো, আমাদের দাবিটা রাখার জন্য। আমরা যে ভোগ করছি সেটা যেন না হয়, আমাদের যে মিথ্যে করছে, অ্যালিগেশন আনছে, সেটা যেন না হয়। সেখানে যদি সবার রক্ষার্থে সেইখানে যদি আমরা এসে দেখি যে আমরা মেয়েরা কেউ সুরক্ষিতই নেই, তাহলে যাবো কার কাছে? আইন ছাড়া আমাদের দেশে তো আর কেউ নেই যারা আমাদের সেই ন্যায্য বিচারটা দেবে। আমরা তো ন্যায্য বিচার আইনের কাছেই নিতে আসবো, কিন্তু আমরা এটা এখানে এসে পাইনি। আজকে আমরা খুব হতাশ। এবং ওনার হাজবেন্ড যখন ওনারা ঢুকেন, পুরো শ্বশুরবাড়ির ফ্যামিলি ঢোকেন, আমরা বাইরে দাঁড়িয়েছিলাম, আমাদেরকে পুরো পয়েন্ট আউট করে গায়ে হাত দিয়ে বলা হয় যে আজকে রাতের মধ্যে সবাইকে আমরা দেখে নেব। হাজবেন্ড তো একদম ড্রাঙ্ক, ওখানে যতজন এসেছিল মোটামুটি সবাই ড্রাঙ্ক। সেটা থানার সামনেই দেখা হয়েছে যে তারা ড্রাঙ্ক অবস্থায় দাঁড়াতে পারছে না। থানার মধ্যে দাঁড়িয়ে আমাদেরকে পয়েন্ট আউট করে বলা হয়েছে একে 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 আজকে রাতের মধ্যে সবাইকে আমরা দেখে নেব। তো এই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা একটা বিচার চাইতে এসে যদি সবাই আমরা এখন জীবনহানির আমাদের ভয় থাকে, তাহলে আমরা যাব কোথায়? আইনের দ্বারস্থ হয়েছি, সেইখানে আইন ব্যবস্থা বার্তাটাই তো আমরা বুঝতে পারছি না যে বার্তাটা কিসের দিচ্ছেন, যে ওনারা কি ক্রাইমকে আটকানোর বার্তা দিচ্ছেন না ক্রাইমকে বাড়ানোর বার্তা দিচ্ছেন। তাহলে 20 বছর 25 বছর একটা মেয়ে তার সংসার, শ্বশুরবাড়িকে তার জীবন শরীর সব কিছু দেওয়ার পরে যদি 20 বছর পরে শোনে যে তার কোনো মূল্য নেই, তার শ্বশুরবাড়ির লোক 25 বছর পরে তাকে মানছে না বউ হিসেবে, অন্য আরেকটা মেয়েকে মানছে, তাহলে এর সিকিউরিটিটা কে দেবে? সিকিউরিটি তো আমাদের চাই। এইটা আমি আজকে যে দাবিটা নিয়ে এসেছি, এটা আমার বন্ধুর জন্য শুধু নয়, আমাদের দেশে যত মহিলা আছে আমি সবার দাবি নিয়ে কথাটা বলছি। যদি থানা এরকমভাবে বলে যে আপনি দাবি রাখতে পারেন না শ্বশুরবাড়িতে, তাহলে আমার মনে হয় আমাদের মতন মেয়েদের তাহলে জীবিত থাকা উচিত না, মরে যাবাই হবে উচিত। যত আইনের দ্বারস্থ যত কোর্ট কেস আছে ডিভোর্সের, হ্যাঁ কোর্টে গেছি, কোর্টে আমরা এটাও বলেছে যে এই বয়সে এসে ডিভোর্স না হোক। একটা ওনার হাজব্যান্ড আমার সঙ্গে থাকতে চাইছে না, আমার হাজব্যান্ড ঠিক আছে চলো আমি থাকছি আলাদা, কিন্তু বাচ্চাগুলোর তো পড়াশোনা খাওয়া দাওয়া তো রয়েছে। ইভেন থানা থেকে এটাও বলছে যে 18 বছর হয়ে গেলে নাকি ছেলের কোনো দায়িত্ব নাকি বাবা নেয় না। এই বার্তাগুলো আমরা যে থানা থেকে পাচ্ছি, এই বার্তাগুলোই আমরা আপনাদের সামনে দিচ্ছি। তাহলে এটাই জনগণের জন্য তাহলে এটাই লাগু হবে যে আমরা বাঁশদ্রোণী থানায় আমাদেরকে বলছে 18 বছর হয়ে গেলে নাকি বাবার কোনো দায়িত্ব থাকে না, সে নাকি তখন নিজের খাবে নিজের পড়বে। তাহলে কি এডুকেশনটা তাহলে আমাদের দেশে তাহলে এডুকেশনের দাম নেই? এটাই বলতে চাইছে যে বাচ্চাদের কোনো শিক্ষাগত যোগ্যতা তাহলে দরকার নেই। 18 বছরের আমার বাবা যখন আমাকে আমার মাকে ছেড়ে দিচ্ছে, আমি গিয়ে একটা জোন মজুরের খাটবো, আমি একটা কোনো পড়াশোনা শিখে আমি কোনো চাকরি করতে পারবো না। এটাই তো তাহলে তার বাবার কি আর্থিক সামর্থ্য আছে? প্রচুর, 3টে বাড়ি আছে, প্রচুর আর্থিক সামর্থ্য, ক্যাটারিংয়ের বিজনেস করে। ওনার বাড়ি দেখলেই মানুষ বুঝে যাবে, আশেপাশের লোক সবাই আমাদেরকে আমার বান্ধবীকে সাপোর্ট করছে। ইভেন যে ওই মহিলার পাড়ায় যে সেখানে আমরা কোনো নিজস্ব কোনোভাবে কোনো পদক্ষেপ নিইনি। আমরা লোকাল ক্লাবকে জানিয়েছি, ফ্ল্যাট সেক্রেটারিকে জানিয়েছি, আমরা নিজেরা কোনোভাবে আইন হাতে নিইনি। কলকাতা থেকে দেবশ্রী মুখার্জির রিপোর্ট 24x7 নিউজ বেঙ্গল।